ওয়েলকাম টু জিও স্টাডি বেঙ্গলি ইউটিউব চ্যানেল, যেখানে আপনি পাবেন সব পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি সহজ ভাষায়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। তো আজকে আমরা একটা দারুণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা কি কখনো ভেবে দেখেছি এই যে সকালে একটা পাউরুটির টুকরো বা একটা অ্যাপেল খাচ্ছি, তখন আসলে আমরা এক অর্থে আটকে থাকা সূর্যের আলোই খাচ্ছি? হ্যাঁ, ঠিক তাই। মানে শুনলে অবাক লাগলেও বিজ্ঞান কিন্তু এটাই বলে। একদম। আর আজকের এই পুরো আলোচনাটা ঠিক এই জাদুকরী বিষয়টা নিয়ে। এটা বলা যায় পুষ্টি বিজ্ঞানের একটা মাস্টার ক্লাস। মানে আমরা ম্যাক্রো বা বড় পরিসর থেকে শুরু করে মাইক্রো বা একেবারে ক্ষুদ্র পরিসরে শক্তির যাত্রাটা বুঝব। রাইট। কিভাবে সূর্য থেকে শক্তি আমাদের শরীরের প্রতিটি কোষে পৌঁছায় তার একটা ভিজুয়াল রিভিশন হয়ে যাবে আজ। হ্যাঁ, এখন আমরা স্লাইড নাম্বার 1 নিয়ে আলোচনা করব। এই পুরো প্রসেসটা অনেকটা এমন। ধরুন বিশাল কোনো একটা কারখানা আছে, এক্ষেত্রে আমাদের সূর্য। সেখান থেকে সরাসরি আমাদের বাড়ির কোষে কোষে পার্সেল ডেলিভারি আসছে। দারুণ একটা উদাহরণ। এই যে শক্তির হাত বদল হচ্ছে, চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই এবং দেখি এই শক্তির যাত্রা ঠিক কিভাবে শুরু হয়। এখন আমরা স্লাইড নাম্বার 2 নিয়ে আলোচনা করব। এই শক্তির যাত্রার প্রথম ধাপেই আছে আমাদের চারপাশের উদ্ভিদ। মানে পৃথিবীতে এদের দুটো ভাগে ভাগ করা যায়, স্বভোজী বা অটোট্রপস এবং পরভোজী বা হেটেরোট্রপস। হুম, স্বভোজী মানে তো যারা নিজেদের খাবার নিজেরাই বানাতে পারে, তাই না? একদম ঠিক। উদ্ভিদরা হলো এই স্বভোজী। এরা সূর্যের আলো, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড আর জল ব্যবহার করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য তৈরি করে, যাকে আমরা গ্লুকোজ বলি। আচ্ছা, আর অন্যদিকে মানুষ বা অন্যান্য প্রাণীরা হলো পরভোজী। মানে খাদ্যের জন্য আমরা পুরোপুরি উদ্ভিদের ওপর নির্ভরশীল। হ্যাঁ, আমাদের শরীরে তো আর গ্লুকোজ তৈরির কোনো ফ্যাক্টরি নেই। এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু শক্তির স্থানান্তর হয় আর পুষ্টিচক্র সম্পন্ন হয়, যার চূড়ান্ত ফলাফল হল আমাদের বৃদ্ধি। তার মানে উদ্ভিদ হলো পৃথিবীর আসল সোলার প্যানেল। ধরুন একটা গরু মাঠে ঘাস খাচ্ছে, আর আমরা সেই গরুর দুধ খাচ্ছি। এভাবেই তো শক্তি হাত বদল হচ্ছে। হ্যাঁ, ঠিক এভাবেই সৌরশক্তি এক দেহ থেকে অন্য দেহে যায়। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। উদ্ভিদ কিভাবে এই জাদুকরী কাজটা করে তা একটু গভীরে গিয়ে দেখি। এখন আমরা স্লাইড নম্বর 3 নিয়ে আলোচনা করব। এখানে আমরা সালোক সংশ্লেষের সূত্রটা দেখতে পাচ্ছি। বাতাস থেকে CO2, শিকড় থেকে জল, সূর্যের আলো আর পাতার ক্লোরোফিল সব মিলিয়ে তৈরি হচ্ছে গ্লুকোজ আর অক্সিজেন। ঠিক। তবে এই নিয়মের একটা অদ্ভুত ব্যতিক্রমও কিন্তু আছে। মানে সব উদ্ভিদ যে শুধু আলো আর বাতাস খেয়ে বাঁচে তা নয়। মানে অন্য কিছু খায় নাকি? হ্যাঁ, পতঙ্গভোগ উদ্ভিদ, যেমন ভিনাস ফ্লাই ট্র্যাপ বা কলসপত্রীর কথা ধরুন। এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারলেও মাটিতে নাইট্রোজেনের অভাব মেটানোর জন্য সরাসরি পোকামাকড় শিকার করে। বাপরে, উদ্ভিদ পোকা খাচ্ছে! এটা তো অনেকটা আমাদের ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ার মতো ব্যাপার হলো। মানে সাধারণ খাবারে যখন পুষ্টির অভাব থাকে, তখন আমরা যেমন বাইরে থেকে পিল খাই, এরাও পোকা খেয়ে সেই কাজটাই করছে। একদম নিখুঁত তুলনা। অভাব পূরণের জন্যই ওদের এই অদ্ভুত মেকানিজম। তো চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। উদ্ভিদের পুষ্টি তো বুঝলাম, এবার পরভোজীদের পুষ্টির ধরনগুলো জেনে নিই। এখন আমরা স্লাইড নাম্বার 4 নিয়ে আলোচনা করব। পরভোজী পুষ্টিকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো হলোজোয়িক। হলোজোয়িক মানে আমাদের মতো যারা। হ্যাঁ, যেখানে খাদ্য গ্রহণ, পরিপাক আর শোষণ ধাপে ধাপে হয়। মানুষ, এমনকি অ্যামিবাও এই দলে পড়ে। দ্বিতীয়টা হলো পরজীবী। যারা অন্যের ঘাড়ে চেপে বসে, তাই তো? ঠিক, এরা অন্য জীবের শরীরে থেকে পুষ্টি নেয়, কিন্তু তাকে মেরে ফেলে না। যেমন ধরুন মাথার উকুন বা গাছের স্বর্ণলতা। হুম। আর তৃতীয় ভাগটা? তৃতীয়টা হলো মৃতজীবী, যারা মৃত বা পচা জৈব অংশ থেকে পুষ্টি নেয়, যেমন মাশরুম বা ব্রেড মোল্ড। আর 4 নম্বরটা হলো মিথজীবী, যেখানে দুটো জীব একসাথে থাকে আর একে অপরকে সাহায্য করে, যেমন লাইকেন, যেটা শৈবাল আর ছত্রাকের একটা জোট। আরে, এটা তো খুব মজার। মানে মিথজীবী হলো অনেকটা দুজন ভালো রুমমেটের মতো, যারা ঘরে সব কাজ নিজেদের মধ্যে ভাগ করে নেয়। আর পরজীবী হলো সেই ভয়ানক রুমমেট যে ঘর ভাড়া না দিয়েই আপনার সব খাবার খেয়ে ফেলে। একদম পারফেক্ট বলেছেন। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই, আর আমাদের অর্থাৎ হোলোজোয়িক পুষ্টির ধাপগুলো ধাপে ধাপে বুঝি। এখন আমরা স্লাইড নাম্বার 5 নিয়ে আলোচনা করব।
আচ্ছা, হোলোজোয়িক পুষ্টির তো সাধারণ 5টা ধাপ থাকে, তাই না? হ্যাঁ, একদম। প্রথম ধাপ হল ইনজেকশন বা খাদ্য গ্রহণ, তারপর ডাইজেশন বা পরিপাক, মানে জটিল খাবার ভেঙে সরল হওয়া। হুম, তারপর তো রক্তে মেশে। ঠিক, ওটাই তৃতীয় ধাপ, অ্যাবজর্পশন বা শোষণ। পুষ্টি রক্তে মেশার পর আসে চতুর্থ ধাপ, অ্যাসিমিলেশন বা আত্তীকরণ, মানে সেই পুষ্টি কোষের বৃদ্ধিতে ব্যবহার হওয়া। আর একদম শেষে ইজেশন বা বহিষ্করণ। মানে অপাচ্য অংশটা শরীর থেকে বের করে দেওয়া। স্লাইডে তো মানবদেহ আর অ্যামিবার, ক্ষণপদ বা সিউদোপোডিয়ার ছবি দেখছি। অবাক লাগে ভেবে যে একটা বিশাল মানুষের শরীর আর একটা আণুবীক্ষণিক অ্যামিবা দুজনেই বেঁচে থাকার জন্য একদম হুবহু একই 5টা নিয়ম মেনে চলছে। হ্যাঁ, প্রকৃতির ডিজাইনটাই এমন। আপেল খাওয়া থেকে শুরু করে দৌড়ানোর শক্তি পাওয়া পর্যন্ত সবটাতেই এই ধাপগুলো কাজ করে। বাপরে, ভাবলেই অবাক লাগে। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। পরিপাক তো হলো, কিন্তু খাদ্যে আসলে কি কি উপাদান থাকে সেটা মাপা যাক। এখন আমরা স্লাইড নম্বর 6 নিয়ে আলোচনা করব। এই যে পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্টস, এদের সাধারণত 2 ভাগে মাপা হয়। ম্যাক্রো আর মাইক্রো, তাই তো? হ্যাঁ, ম্যাক্রোনিউট্রিয়েন্টস মাপা হয় গ্রামে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আর জল। আর মাইক্রোনিউট্রিয়েন্টস মাপা হয় একেবারে মিলিগ্রামে। এর মধ্যে পড়ছে ভিটামিন এবং বিভিন্ন খনিজ পদার্থ। আচ্ছা, একটা ওজনের পাল্লার কথা যদি ভাবি, মাইক্রো উপাদানগুলো তো মিলিগ্রামে লাগে, মানে পরিমাণে খুব সামান্য। তাহলে এদের গুরুত্ব কি ম্যাক্রো উপাদানের চেয়ে কম? না না, একদমই নয়। এই ভুলটা অনেকেই করে। পরিমাণ কম লাগলেও শরীর ঠিকমতো চালানোর জন্য এগুলো সমান গুরুত্বপূর্ণ। মানে মাইক্রো উপাদান ছাড়া ম্যাক্রোগুলো কোনো কাজই করতে পারবে না। ও আচ্ছা, চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই এবং দেখি এই উপাদানগুলোর আসল কাজ কি। এখন আমরা স্লাইড নাম্বার 7 নিয়ে আলোচনা করব। এখানে আমরা 3টি স্তম্ভ দেখতে পাচ্ছি। প্রথম স্তম্ভ হল শক্তি প্রদানকারী বা এনার্জি প্রোভাইডার্স। হ্যাঁ, যার মধ্যে আছে কার্বোহাইড্রেট ও ফ্যাট। এগুলো মূলত আমাদের শরীরের জ্বালানি হিসেবে কাজ করে। আর দ্বিতীয় স্তম্ভটা হল শরীর গঠনকারী বা বডি বিল্ডিং ফুড, মানে প্রোটিন, যেটা কোষ গঠন আর মেরামতের জন্য লাগে। আর তৃতীয়টা হল সুরক্ষা প্রদানকারী বা প্রোটেক্টিভ ফুড, যেমন ভিটামিন আর খনিজ পদার্থ। একদম ঠিক। এই শেষের দুটো রোগ প্রতিরোধ করা আর ইমিউনিটি বাড়ানোর কাজটা করে। এটা অনেকটা একটা বাড়ি তৈরির মতো ব্যাপার, তাই না? ধরুন, প্রোটিন হলো বাড়ির ইট, আর কার্বোহাইড্রেট বা ফ্যাট হলো বাড়ির ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ সাপ্লাই, আর ভিটামিন বা খনিজ পদার্থ হলো বাড়ির সেই সিকিউরিটি সিস্টেম যেটা বাড়িটাকে নিরাপদ রাখে। চমৎকার উদাহরণ। বাড়িটা ঠিকমতো টেকাতে গেলে তিনটেই লাগবে। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই এবং আমাদের প্রধান শক্তির উৎস কার্বোহাইড্রেটের নিজস্ব ভাষাটা শিখে নিই। এখন আমরা স্লাইড নাম্বার 8 নিয়ে আলোচনা করব। কার্বোহাইড্রেটকে একটা ভাষার সাথে তুলনা করলে ব্যাপারটা খুব সোজা হয়ে যায়। এর 3টি রূপ থাকে। উম, ভাষা মানে অক্ষর, শব্দ আর বাক্য, এরকম কিছু? হ্যাঁ, একদম। লেটার্স বা অক্ষর হলো মোনোস্যাকারাইড, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ যেটা ফলের মধ্যে থাকে আর সবচেয়ে মিষ্টি, আর গ্যালাক্টোজ। আচ্ছা, তাহলে ওয়ার্ডস বা শব্দ কোনগুলো? ওয়ার্ডস হলো ডাইস্যাকারাইড, যেমন সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ। আর সেন্টেন্সেস বা বাক্য হলো পলিস্যাকারাইড, যেমন গ্লাইকোজেন যেটা প্রাণীদের সঞ্চিত শক্তি, স্টার্চ যেটা উদ্ভিদের সঞ্চিত শক্তি, আর সেলুলোজ যেটা উদ্ভিদ কোষপ্রাচীর তৈরি করে। হুম, স্লাইডে তো একটা লেগো ব্লকের ছবি দেওয়া আছে। মানে এটাকে লেগো ব্লক দিয়েও তো ভাবা যায়। একটা সিঙ্গল লেগো ব্লক হলো গ্লুকোজ। দুটো ব্লক জুড়লে তৈরি হয় ডাইস্যাকারাইড। আর অনেকগুলো ব্লক পরপর জুড়ে যদি একটা ট্রেনের মতো বানাই, তবে সেটা হয়ে যায় পলিস্যাকারাইড। একদম পারফেক্ট। বোঝার জন্য এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই এবং শক্তির 2 মহারথী কার্বোহাইড্রেট আর ফ্যাটের মধ্যে একটি লড়াই দেখি। এখন আমরা স্লাইড নাম্বার 9 নিয়ে আলোচনা করব। কার্বোহাইড্রেট আর ফ্যাট দুটোই তো আমাদের শক্তি দেয়, তাহলে এদের মধ্যে তফাৎটা কোথায়? তফাৎটা শক্তির পরিমাণে আর কাজের ধরনে। কার্বোহাইড্রেট থেকে আমরা প্রতি গ্রামে 4.2 কিলোক্যালোরি শক্তি পাই। এটা আমাদের তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট শক্তি দেয়। হুম, তাই জন্যই কি কেউ অসুস্থ হলে সাথে সাথে গ্লুকোজ স্যালাইন দেয়া হয়? একদম ঠিক ধরেছেন, কারণ ওটা হজম করার কোনো ঝামেলা নেই। অন্যদিকে ফ্যাট কিন্তু প্রতি গ্রামে 9 কিলোক্যালোরি শক্তি দেয়,
মানে কার্বোহাইড্রেটের দ্বিগুণেরও বেশি। বাপরে, তাহলে তো ফ্যাটই ভালো। ফ্যাট ভালো, কিন্তু এটা হলো সঞ্চিত শক্তি। উপবাসের সময় শরীর এই ফ্যাট গলিয়ে শক্তি পায়, কিন্তু খুব বেশি ফ্যাট জমে গেলে আবার স্থূলতা বা ওবেসিটি সমস্যা হয়। বুঝলাম। মানে কার্বোহাইড্রেট হলো অনেকটা পকেটে থাকা ক্যাশ টাকার মতো, যেটা সাথে সাথে খরচ করা যায়। আর ফ্যাট হলো ফিক্সড ডিপোজিট, ভাঙাতে সময় লাগে ঠিকই, কিন্তু এর ভ্যালু অনেক বেশি। বাহ, দারুণ বলেছেন। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। শক্তির কথা তো হলো, এবার ভিটামিনের জগতে প্রবেশ করি। এখন আমরা স্লাইড নম্বর 10 নিয়ে আলোচনা করব। ভিটামিনকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, জলে দ্রবণীয় আর ফ্যাটে দ্রবণীয়। জলে দ্রবণীয় কোনগুলো? জলে দ্রবণীয় ভিটামিন হলো বি এবং সি। এটা মনে রাখার একটা ট্রিক হলো WBC, মানে ওয়াটার, বি আর সি। এই ভিটামিনগুলো শরীরে জমা হয় না, মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়, তাই এগুলো প্রতিদিন খাওয়া খুব জরুরি। আচ্ছা, আর ফ্যাটে দ্রবণীয়গুলো? ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো কে, ই, ডি, এ। ট্রিকটা হলো কিরা বা কেডা। এগুলো জলের বদলে শরীরের ফ্যাট টিস্যু এবং যকৃতে গিয়ে জমা থাকে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো, বি এবং সি হলো রোজকার বাজারের মতো, প্রতিদিন বাজার থেকে তাজা শাকসবজি কিনে আনতে হয়। আর কে, ই, ডি, এ হলো ফ্রিজে জমানো খাবার, যা শরীর ভবিষ্যতের দরকারের জন্য যকৃতে জমিয়ে রাখে। একদম তাই, খুব সুন্দর বলেছেন। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই এবং বিভিন্ন ভিটামিনের বৈজ্ঞানিক নাম ও অভাবজনিত রোগগুলো এক নজরে ছকের মাধ্যমে দেখে নিই। এখন আমরা স্লাইড নাম্বার 11 নিয়ে আলোচনা করব। এই ছকটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, তাই না? ভীষণ ইম্পর্ট্যান্ট। যেমন ধরুন ভিটামিন সি, এর বৈজ্ঞানিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে স্কারভি বা মাড়ি থেকে রক্ত পড়ার মতো রোগ হয়। আর ভিটামিন বি তো একটা পুরো পরিবার। বি1 হলো থায়ামিন, যার অভাবে বেরি রোগ হয়। বি2 হলো রাইবোফ্লেভিন, এর অভাবে চিলোসিস বা ওই যে ঠোঁটের কোণে ঘা হয়। ঠিক। তারপর বি3 বা নিয়াসিন, যার অভাবে পেলেগ্রা হয়। বি5 বা প্যান্টোথেনিক অ্যাসিড, এর অভাবে পায়ের তলায় জ্বালা করে। বি7 হলো বায়োটিন, যেটা চুল পড়ার সমস্যার জন্য দায়ী। তাহলে আর গুলিয়ে যাওয়ার চান্স থাকে না। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। ভিটামিনের পর এবার খনিজ পদার্থ বা মিনারেলের জাদুকরি কাজগুলো দেখি। এখন আমরা স্লাইড নাম্বার 12 নিয়ে আলোচনা করব। এখানে আমরা মূলত 4টে প্রধান খনিজের কথা বলবো। প্রথমটা হলো পটাশিয়াম। এর কাজ কি? পটাশিয়াম স্নায়বিক সংকেত এবং শরীরের তরলের ভারসাম্য বজায় রাখে। দ্বিতীয়টা হলো আয়োডিন। এটা থাইরক্সিন হরমোন তৈরি করে। আয়োডিনের অভাব হলে গয়টার বা গলগণ্ড রোগ হয়। আর তৃতীয়টা তো আয়রন, তাই না? হ্যাঁ, আয়রন। এটা হিমোগ্লোবিন গঠন করে এবং কোষে কোষে অক্সিজেন পরিবহন করে। আর চতুর্থ হলো ক্যালসিয়াম, যেটা হাড় ও দাঁতের কাঠামোগত শক্তি দেয়। এই আয়রনের ব্যাপারটা কিন্তু দারুণ। আয়রন হলো অনেকটা আমাদের শরীরের ডেলিভারি ট্রাকের মতো, যেটা কোষে কোষে অক্সিজেন পার্সেল পৌঁছে দেয়। ট্রাকে যদি কোনো সমস্যা হয়, মানে আয়রনের অভাব হয়, তখনই আমরা ক্লান্ত বা অ্যানিমিক বোধ করি। পারফেক্ট অ্যানালজি। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই এবং এমন একটি খাবারের কথা জানি যেখানে এই সব উপাদান একসাথে পাওয়া যায়। এখন আমরা স্লাইড নাম্বার 13 নিয়ে আলোচনা করব। এই যে এত সব পুষ্টি উপাদানের কথা জানলাম, এমন কোনো খাবার কি আছে যেখানে এগুলো সব একসাথে পাওয়া যায়? হ্যাঁ, আছে তো। আর সেটা হলো দুধ। দুধকে সম্পূর্ণ সুষমা আহার বা আল্টিমেট ব্যালেন্সড ডায়েট বলা হয়। কেন বলুন তো? স্লাইডেই দেখতে পাচ্ছেন, এতে ভিটামিন এ, ডি, বি2, বি12 সবই আছে। খনিজের মধ্যে আছে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম। সাথে জল, উচ্চমানের ক্যাসিন প্রোটিন এবং ল্যাকটোজ নামের কার্বোহাইড্রেটও আছে। বাপরে, দুধ তো তাহলে প্রকৃতির নিজের হাতে তৈরি করা একটা মাল্টিভিটামিন ক্যাপসুল, যেখানে শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি একেবারে সুন্দর করে প্যাক করা আছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। চলুন এখন আমাদের একেবারে শেষ স্লাইডে এগিয়ে যাই, যেখানে আজকের পুরো আলোচনার একটা দারুণ সারমর্ম বা কনসেপ্ট ম্যাপ আছে। এখন আমরা স্লাইড নম্বর 14 নিয়ে আলোচনা করব। এই কনসেপ্ট ম্যাপটায় পুরো বিষয়টা একবারে ছকে বাঁধা আছে। পুষ্টি 2 ভাগে বিভক্ত: স্বভোজী, যারা সালোক সংশ্লেষ করে, এবং পরভোজী, যাদের 4টে ভাগ আছে। হোলোজোইক, পরজীবী, মৃতজীবী আর মিথজীবী। ঠিক। আর এর সাথে আছে পুষ্টি উপাদান, ম্যাক্রো এবং মাইক্রো। এই পুরো ম্যাপটা মাথায় রাখলে পুষ্টিবিজ্ঞান আর কখনোই ভুলবেন না। আসলেই তাই।
আজ আমরা জানলাম আমাদের বেঁচে থাকার জন্য ঠিক কি কি খাওয়া প্রয়োজন আর শক্তির সোর্সগুলো কি কি। কিন্তু একটা কথা ভাবুন তো, এই যে খাবারগুলো আমরা খাচ্ছি, খাওয়ার পর আমাদের শরীর ঠিক কিভাবে এর ভেতরকার পুষ্টিগুলোকে আলাদা করে? ওই প্রসেসটা কিন্তু বেশ জটিল। একদম। সেই জাদুকরি মেকানিজম বা পাচনতন্ত্র মানে ডাইজেস্টিভ সিস্টেম ঠিক কিভাবে কাজ করে সেটা নিয়ে তো আরও গভীর একটা আলোচনা দরকার, আর সেটা নিয়েই হবে আমাদের পরবর্তী আলোচনা। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। স্টার এবং জিও স্টাডি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে পাবেন সব পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি এক জায়গায়। রকেট বুক। দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে। ততক্ষণ কিপ স্টাডিং, কিপ গ্রোয়িং।